বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 50তম পর্ব। কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল আলম সজল, তাহমিনা মতিন ঝুমুর, শাওন মজুমদার, অধরা হাসান, মিরু, লিমা, শামীম আল মাহমুদ, শাহনাজ মুন্নি, জাহান অরণ্য এবং আরও অনেকে। সঙ্গীত আয়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 50তম পর্ব। ওয়ার্কিং গার্লস হোস্টেল তার মানে? আলাপ করিয়ে দেই, ইনিই রমলা সেন। আমার জীবনে ইনিই প্রথম বড় হবার স্বপ্ন দেখিয়েছিলেন। কলেজে পড়ান, আর ইনি সমিত, স্কুলে পড়ান। কিন্তু আসল পরিচয় একটি শিক্ষিত নাটকের দলের পরিচালক। নাটক নিয়েই থাকেন, স্বপ্ন দেখেন, নাটকই এর সব। ও মা, এমন নাটকের লোকের সঙ্গে তোর আলাপ হলো কি করে? হয়ে গেল। সমিত চুপচাপ শুনছিল। আপনারা দুজনেই একটু বাড়িয়ে বললেন। আমি আবার কি বাড়িয়ে বললাম? সত্যি যদি নিজেকে নাটকে ভাবতে পারতাম তাহলে খুশি হতাম। সেটা ভাবতে গেলে দিনরাত তাই নিয়ে ডুবে থাকতে হয়। আসলে নাটক এমন একটা শিল্প যা একক চেষ্টায় করা সম্ভব নয়। সহ অভিনেতা থেকে শুরু করে আলো, এমনকি যে উইংস টানবে তাকেও নাটকের লোক হতে হবে। ডুবে থাকলে সেসব চোখ মেলে দেখার সুযোগ পাওয়া যাবে না। যারা লেখেন বা ছবি আঁকেন তাদের সেই সুযোগ আছে। এ ছেলে তো বলে ভালো। বাহ, চমৎকার। যদি কিছু মনে না করেন তো একটা প্রশ্ন করব। রমলা সেন নীরবে মাথা নাড়লেন। সমিত বলল, সেদিন আপনাকে এক পলক দেখলেও আমার মনে হচ্ছে কিছু পরিবর্তন ঘটেছে আপনার। সেদিন ওই রুমালটা নিশ্চয় মাথায় বাঁধেননি? উফ, এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে আমার প্রাণ বেরিয়ে গেল। আমি কিন্তু প্রথমেই বলেছি আপনি কিছু মনে করলে বলবো না। বিব্রত হলো সমিত। দীপা শব্দ করে হেসে উঠল। গম্ভীর হয়ে গেলেন রমলা সেন। সঙ্গে সঙ্গে দীপা থেমে গেল। ওর মনে হলো যেসব কথা উনি তাকে বলতে পেরেছেন তা নিশ্চয়ই সমিতকে শোনাতে চান না। রমলা সেন সমিতকে জিজ্ঞেস করলেন, তুমি মেয়েদের খুব খুঁটিয়ে দেখো? মেয়েদের বললে ঠিক বলা হবে না। আমি রাস্তাঘাটে মানুষের চালচলন, চেহারা দেখি। নাটকের কোনো চরিত্রের সঙ্গে মিল আছে এমন চেহারার মানুষ দেখলে আরও ভালো করে তাকে লক্ষ্য করি। এটা খুব কাজে লাগে। তোমার নাটকে আমার মতো কোনো চরিত্র আছে নাকি? না, তাই সেদিন ভালো করে দেখিনি। রিয়েল ইন্টেলিজেন্ট, ভালো লাগলো। হ্যাঁ, সেদিন তুমি আমার মাথার রুমাল দেখোনি। কেন দেখোনি বলতে পারবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। দীপা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, হোস্টেলটা কোথায়? বাগবাজারে। একটা সিট এ মাসের শেষে খালি হচ্ছে। আমি বলে রেখেছিলাম তোমার দরখাস্ত কালকের মধ্যে জমা দিতে হবে। টার্মস কি? তেমন কিছু না। আমি চাকরি করছি বলতে হবে তো? না, আমি বলেছি তুমি কলেজে পড়ো আর প্রাইভেট টিউশনই করো। চাকরি ঠিক আছে, ফাইনাল দিয়েই জয়েন করবে। সে কি? এ তো একদম মিথ্যে কথা। মিথ্যে নয়, আমি যে স্কুলে পড়াই তার মর্নিং সেকশনে কিছুদিন পরেই ডেপুটেশন ভ্যাকেন্সিতে লোক নেবে। ইচ্ছে করলে তুমি করতে পারো। গ্র্যাজুয়েট না হয়েই? প্রাইমারি সেকশনে অসুবিধে হবে না। হোস্টেলে কত টাকা লাগবে? মনে হয় এখানে যা দিচ্ছ তার থেকে বেশি নয়। রমলা সেন চুপচাপ কথাগুলো শুনছিলেন। এবার প্রশ্ন না করে পারলেন না। তোর এখানে কি অসুবিধা হচ্ছে? এখানে সবাই ছাত্রী, পড়াশোনার আবহাওয়া আছে। সবই ঠিক, মুশকিল হয় ছুটি পড়লে সবাই যে যার বাড়ি চলে যায়। এমনকি ঠাকুর চাকরও। তখন হোস্টেলে থাকা যায় না। তারপর পরীক্ষা হয়ে গেলে এই হোস্টেল ছাড়তে হবে। তখন কোথায় যাব? তুই বাড়িতে যাস না? কোন বাড়ি? হ্যাঁ, তোর বাবার বাড়ি। বাবা মারা যাওয়ার পর
যাওয়ার সম্পর্ক নেই। সে কি? কেন? অনেক গল্প শোনাতে গেলে অনেক কথা বলতে হবে। সেদিন বলেছিলি বটে তুই তোর গার্জেন, কিন্তু ব্যাপারটা আমি ধরতে পারিনি। কি করে এমন হলো? তোর মা কি চাননি যে তুই পড়াশোনা করিস? বললাম তো, আরও জটিল ব্যাপার। দীপা গম্ভীর হলো। সমীর জিজ্ঞেস করলো, আজ অ্যাপ্লিকেশনটা পেলে ভালো হতো, যাওয়ার পথে জমা দিয়ে যেতাম। কাল আসতে পারবো না। তাহলে আমাকে ঠিকানাটা বলুন, আমি পৌঁছে দিয়ে আসবো। কাকে? মানে? দিতে হবে সেক্রেটারির হাতে। ঠিক আছে, আমাকে একটা ভালো কাগজ এনে দাও, আমি লিখে দিচ্ছি, তুমি সই করে নেবে। মাথা নেড়ে রমলা সেনকে আসছি বলে বেরিয়ে গেল দীপা। রমলা সেন বললেন, তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, বসো। ধন্যবাদ। সমীর চেয়ার টেনে বসল। তোমরা কি ধরনের নাটক করো? সাধারণত অ্যাডাপ্টেশন। কেন? তাতে দর্শকরা ভালো বিদেশি নাটক সম্পর্কে ধারণা তৈরি করতে পারেন, আর আমরাও ভালো নাটকে কাজ করার সুযোগ পাই। আমার মনে হচ্ছে দীপাকে তুমি খুব পছন্দ করো। হ্যাঁ, ওর মধ্যে তেজি ভাব আছে যা আমি পছন্দ করি। বাহ, এভাবে উত্তর দিতে পারলে তুমি? আপনি আমাকে যখন প্রশ্ন করতে পারলেন তখন উত্তর দিতে বাধা কি? তুমি দীপাকে কতটুকু জানো? এই সময় দীপা কাগজ নিয়ে ঢুকলো, ঢুকে বলল, আমার কথা কি বলা হচ্ছিল? আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোকে কতটা জানে। দীপা সমিতের দিকে তাকিয়ে বলল, কি জবাব দেবেন? এখনও তো হিসাব করিনি, দিন কাগজটা। সে কাগজ নিয়ে ঝটপট লিখে ফেললো লাইনগুলো, লিখে বলল, পরে সই করো। ঠোঁট উল্টে দীপা চোখ বোলালো, তারপর সই করে দিল। কাগজটা নিয়ে সমিত উঠে দাঁড়ালো। চলি, আপনারা কথা বলুন, আজ পুরো রিহার্সাল আছে। সমিত চলে গেল। ওর যাওয়া দেখলেন রমলা সেন, তারপর বললেন, বেশ বুদ্ধিমান ছেলে, স্কুলে পড়াই বলল না? হ্যাঁ, একটা কাজ করতে হবে বলেই করছে। হ্যাঁ রে, তুই কি ওকে ভালোবাসিস? দীপা রমলা সেনকে এক মুহূর্ত দেখল, তারপর বলল, মাথায় আসেনি। মানে? ভালোবাসার যেসব গল্প এতদিন পড়েছি তার নায়িকার মনের ভাব আমার কখনো আসেনি। এ তুই ফাঁকি মারা কথা বললি। সত্যি কথা, কিন্তু আমার যে বয়সে বড় হলেও সমিতকে বন্ধু হিসেবে আমার পছন্দ হয়। মনে হয় ওর ওপর আস্থা রাখা যায়। হয়তো ওর বয়সী ছেলেদের তুলনায় ব্যক্তিত্ব বেশি বলেই এটা মনে হয়, কিন্তু ওর জন্য আমার মনে কখনোই তোলপাড় হয়নি। তাই তোমাকে কি করে বলবো ওকে ভালোবাসি? দীপা অকপটে বলল। অমল কুমার বন্দ্যোপাধ্যায়ের চিঠি এলো। আগের চিঠির বক্তব্যে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে দীপা যেন তাকে মার্জনা করে। সেই সঙ্গে জানানো, যদি এই ব্যাপারে দীপা মনে করে তার কোনো সাহায্য প্রয়োজন তাহলে সে তা করতে প্রস্তুত। চিঠি পড়ে দীপার ভালো লাগলো। সে চিঠি লিখে জানালো সুভাষচন্দ্র যেসব কাগজপত্র উদ্ধার করেছেন তাতে তার হিসাব অনুযায়ী 12 লক্ষ টাকা হবে। বাস্তবে এই অঙ্ক কম বা বেশি হতে পারে। এখন কোনো জনহিতকর প্রতিষ্ঠানকে দান করতে হলে প্রথমে দান করার অধিকার তাকে অর্জন করতে হবে। যেহেতু এই কাজ জলপাইগুড়ির আদালত বা সরকারি অফিসেই করতে হবে, তাই যদি অমল কুমার সাহায্য করেন তাহলে সে চিরকৃতজ্ঞ থাকবে। চিঠির উত্তর কলেজ হোস্টেলের ঠিকানায় না দিয়ে নতুন ঠিকানায় যেন দেওয়া হয়। দীপা ওয়ার্কিং গার্লস হোস্টেলের ঠিকানাটা জানিয়ে লিখল সামনের মাসের 1 তারিখে সে ওই ঠিকানায় উঠে যাচ্ছে। কিন্তু ওই চিঠির উত্তর এত তাড়াতাড়ি এলো যে নতুন ঠিকানার প্রয়োজনই হলো না। চিঠিতে অমল কুমার লিখেছে সে যে জলপাইগুড়ির প্রথিতযশা উকিল জীবনগতি রায় মহাশয়ের সঙ্গে কথা বলেছে। রায় মহাশয় খুব বড় মাপের মানুষ। সব শুনে বলেছেন এমন একটা কাজ যে মেয়ে করতে পারে তাকে তিনি 1 পয়সা পারিশ্রমিক না নিয়ে সাহায্য করবেন। কিন্তু এসব করতে হলে দীপাকে দিন কয়েক জলপাইগুড়িতে থাকতে হবে আইনগত কারণে। দীপা যত তাড়াতাড়ি আসতে পারে তত ভালো হয়। দীপা ঝুঁকি নিল। সুভাষচন্দ্রের দেওয়া সমস্ত কাগজ সে পার্সেলে করে পাঠিয়ে দিল অমল কুমারের নামে। সেই সঙ্গে জানালো সামনের মাসের শেষ দিকে সে যেতে পারবে, কারণ তখন ছুটি থাকবে। সমস্যা হলো জলপাইগুড়ি শহরে কোনো থাকার জায়গা নেই। সেখানকার হোস্টেলের ব্যবস্থা কিরকম অথবা তারা একা মেয়েকে থাকতে দেয় কিনা তাও সে জানে না। অতএব একটা নিশ্চয়ই সমস্যা হয়ে দাঁড়াবে। কলেজ হোস্টেল ছেড়ে সে যখন ওয়ার্কিং গার্লস হোস্টেলে এলো তখন সমিত আর মায়া সঙ্গে ছিল। এখানকার বেশিরভাগ মেয়ে শিক্ষিতা, 2-4 জন অফিসে কাজ করে, তাদের সঙ্গে শিক্ষিকাদের মেলামেশা কম। সমিতের ভেতরে ঢোকা নিষেধ। মায়া ওকে ঘরে পৌঁছে দিল। দীপার রুমমেট
এক মধ্যবয়সী মহিলা। আরজি কর হসপিটালের নার্সের চাকরি করেন। যেমন কালো তেমনি ভারী শরীর। দিনটা ছিল রবিবার। মহিলা নিজের খাটে বসে টেবিলে আয়না রেখে সন্না দিয়ে পাকা চুল তুলছিলেন। ওরা ঢুকতেই হাতের আড়ালে সন্না লুকিয়ে জিনিসপত্র নামাতে দেখলেন। ঘরে ঢোকার আগেই দীপা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে টাকা পয়সা জমা দিয়ে এসেছে। মহিলা আচমকা জিজ্ঞেস করলেন, কোন জেলা? জলপাইগুড়ি। আপনি এই ঘরে একা থাকেন বুঝি? হ্যাঁ, এটা আমারই ঘর। কত রুমমেট এলো গেল, আমি কিন্তু রয়ে গেছি। এই হোস্টেলে যে কেউ দেবিকার ঘর বললে এই ঘরটা দেখিয়ে দেবে। তাহলে তো আমার বন্ধু আপনার সঙ্গে এখানে ভালোই থাকবে। ও, তুমি থাকবে ভাই? দীপা বেশ চটে গেল। একে কথায় মাতব্বরীর ভাব স্পষ্ট, তার উপর সরাসরি তুমি বলা তার মোটেই পছন্দ নয়। বয়সে বড় হলেও জিজ্ঞাসা করে তুমি বলা উচিত। সে জবাব দিল না। মায়া ওকে বিছানা পাততে সাহায্য করল। সেটা দেখতে দেখতেই দেবিকা জিজ্ঞেস করলেন, বিয়ে থা হয়ে গেছে না হয়নি? ও মা, আপনি চোখে দেখে বুঝতে পারেন না? চোখ দেখে? সেদিন চলে গিয়েছে। হাসপাতালে চাকরি করছি, যা সব কেস দেখছি রোজ মাথা ঘুরে যাচ্ছে। মাথায় সিঁদুর দিয়ে খালাস করতে এলো, স্বামীর নাম দেখালো। স্বামী দেবতাটিকেও দেখলাম। অল্প বয়স দুজনের। বাচ্চা হলো সন্ধেবেলায়, ভোরবেলা মায়ের পাত্তাই নেই। খোঁজ খোঁজ, বেড খালি, কোথাও পাওয়া গেল না। পুলিশে খবর গেল। তারা খবর নিয়ে বলল ঠিকানাটা মিথ্যে, ওই নামে কেউই থাকে না। বাচ্চাটার কি হবে? তা এক দারণের বউ চেয়ে নিল, তার বাচ্চা হচ্ছে না 10 বছর। তবে দীপা মায়ার দিকে তাকালো। কেন কথা বাড়াচ্ছিস? মায়া আবার হাসল। তাহলে আজ চলি, নিচে সমীর দাঁড়িয়ে আছে, কাল কলেজে দেখা হবে বলে দরজা পর্যন্ত গিয়ে ঘুরে বলল, আমার বন্ধু খুব গম্ভীর, কম কথা বলে, আপনিও বেশি কথা বলবেন না। বলে বেরিয়ে গেল। দীপা অনেক কষ্টে হাসি চাপল। সে দেবিকার দিকে পেছন ফিরে বালিশ ঠিক করল, চোখিটাকে কাজ সারল। দেবিকা বিছানায় বসে চুপচাপ ওকে দেখছিলেন। এবার নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে তো ভাই তোমাকে অন্য ঘরে যেতে হবে। কেন? আমি তো কথা না বলে থাকতে পারি না। ঠিক আছে, আপনি কথা বলবেন। দীপা একটা বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তাহলে ঠিক আছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, দেখে মনে হয় বিয়ে থা হয়নি। বিপদ বলো ভয় বলো এখানেই। মা বাবা সম্বন্ধ করছে না তো? দীপা কথা বলল না। দেবিকা বললেন, করবে না। মেয়ে চাকরি করলে কোনো মা বাপ তাকে চায় খরচ করিয়ে বিয়ে দিই? যে গরু দুধ দেয় তাকে কেউ বিক্রি করতে চায় বুঝি? আর এই করতে করতে দেখবে এক সময় তোমার আমার মতো বয়স হয়ে যাবে, আর তখন বিয়ে হবে না। আমি তো এর আগের 2 রুমমেটকে বলে বলে বিয়ে করালাম। কথা না বলে পারল না দীপা। আপনার খুব বিয়ের শখ ছিল বুঝি? খুব। সেই ছেলেবেলায় যখন রান্নাবাটি খেলতাম তখন থেকে। সময়ে কেউ বিয়ে দিল না। 2 বার যে নিজে চেষ্টা করিনি তা নয়, কিন্তু ডাক্তার বলো আর রুগী বলো, হাসপাতালে ঢুকলে কত মিষ্টি কথা হাসপাতালের বাইরে চোখ উল্টে দেয়। তাই বলছিলাম, বিপদ বলো ভয় বলো এখানেই। কোথায় চাকরি করো? করি না, করব স্কুলে। ও, আমার এক পেশেন্ট ছিল স্কুলের মাস্টারনি। অমন খেকুড়ে মেয়ে মানুষ আমি বাবা জীবনে দেখিনি। যেমন রোগা তেমনি খেকুড়ে। রোজ বিকেলে আয়না বের করে বেডে বসে পাউডার মাখত। এক রাত্রে আমায় বলে কিনা, জানান দিয়ে তবে রাত্রে আসবেন, নইলে অন্ধকারে আপনাকে বোঝা যায় না। কি আস্পদ্দা! দীপা হাসি চাপল। হঠাৎ দেবিকা লাফিয়ে উঠলেন। ওরে বাবা রে, কথা বলতে বলতে কি দেরি না হয়ে গেল। আমার ডিউটির সময় হয়ে গেছে। আজ আবার নার্সিং সুপার দাঁত দেখাবে। উফ! দীপা মুখ ফিরিয়ে চোখ বইতে রাখল। মহিলা এই ঘরেই জামা কাপড় পরিবর্তন করছেন। দীপা যে রয়েছে তার যেন খেয়ালেই নেই। পোশাক পাল্টে চুল আঁচড়ে দেবিকা বললেন, কাল সকালে আবার দেখা হবে। কি যেন নাম তোমার? উফ, নাম না জানলে কথা বলা যায় নাকি? দীপাবলি। আমি ওই বলি টলি বলতে পারবো না। শোনো দীপু, আমি চলে যাচ্ছি। আজ রাতে তুমি আমার মাছটা খেয়ে নিও। চেয়ে খেয়েও, নইলে ঠাকুর দেবে না। আপনি রাতে ফিরবেন না? না, নাইট ডিউটি। নাইট ডিউটি নেই কেন বলো তো? রাত 10টার পর 5টা পর্যন্ত টানা ঘুম, এদিকে সারাদিনেও বিশ্রাম। রাতে হাসপাতালে কপাল খারাপ না হলে কোনো ঝামেলা থাকে না। তা চলি।
দুদ্দার করে ঘরের বাইরে চলে গিয়েও ফিরে এলেন তিনি। মুখ ঢুকিয়ে বললেন, মাছটা মনে করে খেও, টাকা যখন রিফান্ড দেবে না তখন মাছটা আর ছাড়বো কেন? রোজ ছাড়ি, আজ টাইট। শব্দ তুলে তুলে চলে গেলেন দেবিকা। অদ্ভুত মহিলা। এতক্ষণ পর তারপর বেশ রাগ হচ্ছিল। নিজের বা অন্যের ব্যক্তিগত ব্যাপার বলে কিছু থাকতে পারে, তাই এই ধরনের মহিলা ভাবতেই পারেন না। কানের পোকা বের করে দেবার পক্ষে যথেষ্ট। আবার মাছ খেতে বলে যাওয়াটা ওর ছবিটাকেই পাল্টে দিল। সে ওইভাবে চেয়ে মাছ খেতে আগ্রহী নয়, কিন্তু ওই বলার মধ্যে সহজ মন ছিল, এটাও ঠিক। নতুন হোস্টেলে অসুবিধা হচ্ছে না দীপার, একমাত্র দেবিকা দেবীর কথার তুবড়ি ছাড়া। কলেজ হোস্টেলের সঙ্গে এখানকার একটা বড় তফাৎ, বাসিন্দাদের বয়স হয়েছে। সেই কারণে হাঁটা চলায় ব্যবহারে একটা ভারী ব্যাপার আছে। দোদলের আলোচনার বিষয় আলাদা। বড়রা অনেকে স্নেহ করে দলে টানতে চাইছেন। এদের মধ্যে যেমন অবিবাহিতার সংখ্যা বেশি, তেমনি স্বামী পরিত্যক্তা অথবা অর্থের কারণে স্বামী সংসার ছেড়ে আসা মহিলাও আছেন। সমস্ত পশ্চিম বাংলায় এদের সংখ্যা যদিও হাতে গোনা যায়। যারা নিজের উপার্জন করে দাঁড়িয়ে আছেন, তবু কথা বললে এদের হাহতাশ বুঝতে অসুবিধে হয় না। পরীক্ষার জন্য 3 মাসের ছুটি আরম্ভ হতেই অমল কুমারের চিঠি এলো জলপাইগুড়ি থেকে নতুন ঠিকানায়। অমল কুমার জানিয়েছেন, জলপাইগুড়ির হোস্টেলে কোনো মহিলা সাধারণত একা থাকেন না। হোটেল দুটি খুব উঁচু মানেরও নয়। তাছাড়া জলপাইগুড়িতে এসে হোস্টেলে ওঠার কথা না ভাবলেই ভালো হয়। পুরনো আত্মীয়তার কথা যদি না তোলা হয়, তাহলে যে মন নিয়ে চিঠির জবাব দিয়েছে দীপা, সেই মনেই রায়কোটপাড়ায় অমল কুমারের বাড়িতে সে থাকতে পারে। এই ব্যাপারে অমল কুমারের মায়ের কোনো আপত্তি নেই। অমল কুমার উকিলবাবুকে সমস্যাটা জানিয়েছিলেন। তিনিও বলেছেন থাকার জায়গার কোনো অভাব হবে না। তার বাড়িতেও বহু জায়গা আছে। জলপাইগুড়ির বিখ্যাত চা শিল্পপতি শ্রীযুক্ত বীরেন ঘোষ তাদের পাড়ার লোক। ঘোষ মহাশয়ের একটি ভালো গেস্ট হাউস আছে। উকিলবাবু তার সঙ্গে কথা বলে সেখানে থাকার ব্যবস্থা করে দিতে পারেন। পত্রপাঠ কবে আসছে জানালেই অমল কুমার স্টেশনে অপেক্ষা করবেন। লাইব্রেরি থেকে বেরিয়ে সমিতের রিহার্সাল রুমে গেল দীপা। গিয়ে দেখল দরজায় তালা ঝুলছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে পাড়ার একটি ছেলে বলল, রিহার্সাল পার্টিদের খুঁজছেন? পাবেন না, বাড়িওয়ালা ঘর বন্ধ করে দিয়েছেন। সে কি, কেন? ভাড়া দিতে পারেননি তাই। কতদিন এমন হলো? দিন 4, তবে ওদের সামনে পার্কেই পাবেন। পার্কে? হ্যাঁ, ওখানে কালকেও রিহার্সাল দিয়েছে জানি। পার্কে নাটকের রিহার্সাল দেওয়া যায় স্বপ্নেও ভাবেনি দীপা। বেশ কৌতূহলী হয়ে সে ছেলেটির দেখানো পথ দিয়েই পার্কে এলো। তখন সন্ধে হব আলো জ্বলে গিয়েছে। পার্কের মাঝখানে অন্ধকার। এদিকে বৃদ্ধ এবং মাঝবয়সীরা আড্ডা মারছে আলোর তলায়। ঘুরতে ঘুরতে এক কোণে সুদীপ এবং আরো 4টে ছেলেকে দেখতে পেল। বেঞ্চি দখল করে তারা বসে আছে। তাকে দেখে সুদীপ বলল, আরে কি ব্যাপার? এখানে রিহার্সাল হচ্ছে শুনলাম। হ্যাঁ, 4 মাস ঘর ভাড়া দিতে পারেনি বলে বাড়িওয়ালা বের করে দিয়েছে। 4 মাস? কত ভাড়া ছিল? 15 টাকা করে 60 টাকা। 60 টাকা দেননি কেন? কত লস হচ্ছে এক একটা শো করে জানা আছে? দীপার মুখে এসেছিল লসে যখন হচ্ছে তখন নাটক করছেন কেন, কিন্তু সে কিছুই বলল না। সুদীপ হাসল। এই পার্কে রিহার্সালের আইডিয়াটা কিন্তু খারাপ না। ওপেন এয়ারে অভিনয় করলে গলা ভালো হয়, গরমে কম ঘামতে হয়। শুধু বৃষ্টি নামলে একটু প্রবলেম। 60 টাকা পেলে বাড়িওয়ালা ঘর খুলে দিবেন? জানি না দেবে কি না, খুব রাগারাগি হয়ে গেছে। কিন্তু আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? আপনাদের আগের রিহার্সাল রুমে। কাল টিউশনে টাকা পেয়েছি, এখন দিয়ে দিচ্ছি, পরে আপনারা আমাকে শোধ করে দেবেন। অসম্ভব। মানে? সমিত আমাকে শেষ করে ফেলবে। ও গিয়েছে এক জায়গায় টাকা জোগাড় করতে। ও ফিরে না আসা পর্যন্ত ওই যে এসে গেছে। সুদীপের দৃষ্টি অনুসরণ করে দীপা দেখল সমিত আরো 2টো ছেলের সঙ্গে কথা বলতে বলতে আসছে। সঙ্গে মায়াও আছে। দীপার খেয়াল হলো মায়া তাকে এ ব্যাপারে কোনো কথা বলেনি। তাকে দেখে সমিত খুবই সাধারণ গলায় বলল, কতক্ষণ? একটু আগে। দীপা কথা 2টো বলে মায়ের দিকে তাকিয়ে হাসল। এদিকে সমিত গলা তুলেছে ততক্ষণে। বন্ধুগণ, একটা সুখবর আছে। আমরা আমাদের ঘর ফিরে পাচ্ছি। এই যে চাবি ফিরে পেয়েছি। সে চাবি দেখালো। সুদীপ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি করে হলো ব্যাপারটা? বাড়িওয়ালার স্ত্রীর জন্য। আমি তো মাঝে মধ্যে মাসিমা বলে জল চেয়ে খেয়েছি। স্বামী আমাদের তাড়িয়ে দিয়েছেন শুনে উনি তাকে খুব তিরস্কার করেছেন, আর তাই স্বামীর মনে হয়েছে কাজটা ঠিক হয়নি। হয়তো পাড়ায় রটে গিয়েছে যে তিনি যেহেতু আমাদের তাড়িয়ে দিয়েছেন তাই আমরা পার্কে রিহার্সাল দিচ্ছি। এতে পাড়ার 5 জনের কাছে উনি বোধহয় ছোট হয়ে যাচ্ছিলেন। যা হোক,
ওসবে আমাদের প্রয়োজন নেই। আমি বাড়িওয়ালাকে কথা দিয়েছি এখন থেকে নিয়মিত ভাড়া দেবই, আর বকেয়াটা প্রতি কলসো পিছু 1 মাসের করে দেব। সমিতের কথা শেষ হওয়া মাত্রই হাততালি পড়ল। সুদীপ বলল, বাঁচা গেল। তাহলে কি আজ রিহার্সাল এখানেই হবে? সবাই এসেছে? না, এখনো আসেনি। আমি বলি কি, এখন ঘরে ফিরে যাওয়া যাক। সুদীপ প্রস্তাব দিতে সবাই তাকে সমর্থন করল। দল যখন ঘরে ফিরেছে তখন সমিত দীপাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার? আপনার সঙ্গে কথা ছিল। কোনো অসুবিধে হয়েছে? না, কিন্তু এত ব্যাপার ঘটলো আমাকে বলেননি কেন? শুনলে কি করতেন? কিছু একটা সাধ্যমতো চেষ্টা করতাম। তুমি যদি আমাদের দলের একজন হতে তাহলে নিশ্চয়ই বলতাম। ও। দীপা চুপচাপ হাঁটল। মায়া সুদীপের সঙ্গে কথা বলতে বলতে আগে আগে যাচ্ছে। দীপা বলল, এসেছিলাম কারণ আমাকে জলপাইগুড়ি যেতে হচ্ছে। কেন? ওখানকার সব সম্পত্তি যা আমার নয়, অথচ আমার বলে সবার ধারণা, তা আইনসঙ্গত করে কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দান করে দিতে যাচ্ছি। যদি আইনসঙ্গত হবার পরে দানের ইচ্ছেটা চলে যায়? আপনি আমাকে এখনও চেনেননি। কবে যাওয়া হচ্ছে? আগামীকাল। ওখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি কিভাবে সাহায্য করতে পারি? সঙ্গে গেলে কাজ হবে? না। কি হলো? অবাক হয়ে দাঁড়িয়ে গেল সমিত। সঙ্গে সঙ্গে ধাতস্থ হলো দীপা এবং সেই সঙ্গেই লজ্জা পেল। বলল, সরি। সমিত অদ্ভুত চোখে তাকালো। দীপা বলল, আমি চলি। তাহলে এলে কেন? আপনাকে জানাতে। চলো ঘরে গিয়ে বসবে। অসম্ভব। কেন? আমি দলের একজন নই। দীপা উল্টো রাস্তা ধরল। নর্থ বেঙ্গল এক্সপ্রেস জলপাইগুড়িতে যায় না, কিন্তু একটা লোকাল ট্রেন পেয়ে গেল। সে শিলিগুড়ি থেকে সেটা হলদিবাড়ি যাবে জলপাইগুড়ি ছুঁয়ে। ট্রেনে আসতে আসতে কেবলই মনে হচ্ছে অসীমের কথা। সমিত সঙ্গে আসতে চাওয়া মাত্রই সে যেভাবে চেঁচিয়ে উঠেছিল তার জন্য কোনো প্রস্তুতি ছিল না। অসীম যা করেছিল তার সমিতকে করতে দিতে চায় না সে। আসার আগে সময় ছিল না। অমল কুমারকে চিঠি দিলে সেটা এখানে পৌঁছানো হতো না তার আসার আগে। চটজলদি সিদ্ধান্ত নিতে বেলাকোবা পার হওয়া মাত্রই চিন্তা শুরু হলো। কোথায় উঠবে? কোনো ব্যবস্থাই নেই। কি করা যায়? হঠাৎ মাথায় একটা বুদ্ধি উঁকি মারল। বেলা 10টা নাগাদ স্টেশন থেকে রিক্সা নিয়ে এসে সোজা কলেজের হোস্টেলে চলে এলো। রিক্সা থেকে নামা মাত্র দারোয়ান তাকে দেখল। দেখে চিনতে পারল। তার মুখে হাসি ফুটল। দীপা জিজ্ঞেস করল, বর্দি আছেন? দারোয়ান মাথা নেড়ে হ্যাঁ বলতে তাকে সুটকেসটা দেখতে বলে সে ভেতরে ঢুকল। বর্দি তাকে দেখে অবাক হলেন। সবকিছু জানার পর বললেন সে স্বচ্ছন্দে দিন 5 হোস্টেলে গেস্ট রুমে থাকতে পারে। খাওয়া দাওয়া এখানেই। 5 দিনের জন্য গেস্ট ফি বাবদ 15 টাকা দিতে হবে। টাকার পরিমাণটা শুনে মনে পড়ল তার সমিতের কথা। ওরা এই টাকাটা দিতে পারলে লজ্জায় পড়ত না। রিক্সা নিয়ে দুপুরের পরে সে রায়কোট পাড়া এলো দিনবাজার ঘুরে। করলা নদীটা দেখে মনটা ভারী হয়ে গেল। রায়কোট পাড়ায় ঢুকে অমল কুমারের নাম বললে কেউ চিনতে পারছিল না। দীপা ইচ্ছে করে অমল কুমারের বাবার নাম বলছিল না। শেষ পর্যন্ত সে জীবনগতি রায় মশাইয়ের বাড়িতে উপস্থিত হয়ে জানল তিনি এখন আদালতে। বাড়িতে ফিরে চেম্বারে বসতে সন্ধে হয়ে যাবে, কিন্তু সেখানে অমল কুমারের খবর পাওয়া গেল। উমাগতি স্কুলের পাশেই ওদের বাড়ি। একটু ইতস্তত না করে সে অমল কুমারের বাড়িতে এলো। রাস্তার ধারে টিনের দরজা, দরজাটি ভেজানো। ঠেলতেই খুলে গেল। ভেতরে চওড়া পরিষ্কার উঠোন। এক বয়স্কা বিধবা মহিলা উঠোনে মোড়া পেতে রোদ্দুরে চুল শুকুতে শুকুতে বই পড়ছেন। শব্দ শুনে অবাক চোখে তাকালেন। দীপা এগিয়ে গেল। অমলবাবু আছেন? না, ও বাড়িতে নেই, ময়নাগুড়ি গিয়েছে, বিকেলে ফিরবে। ও আচ্ছা, আপনি? আমি ওর মা। ভদ্রমহিলা বলতে বলতেই চেনার চেষ্টা করছিলেন। একটু থেমে প্রশ্ন করলেন, তুমি নিশ্চয়ই দীপা বলি? হ্যাঁ। ও মা, কখন এসেছো? তোমার তো সোজা আমাদের বাড়িতে ওঠার কথা। না, ঠিক সেরকম কথা হয়নি। আমি আমার পুরনো হোস্টেলেই উঠেছি। কেন? আমার কুঁড়ে ঘর কি খুব খারাপ? অন্যায় করেছ। আমি তো আপনাকে আগে চিনতাম না। তা ঠিক, তা অবশ্য বলতে পারো। এসো, ভেতরে এসো। কখন এলে? আজ সকালের ট্রেনে? হ্যাঁ। দীপা ওকে অনুসরণ করল। 1 ঘন্টা ধরে বারান্দায় পাশাপাশি বসে অনেক কথা হলো। ভদ্রমহিলা একবারও
ভুলেও প্রতুল বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার সংক্রান্ত কোনো কথা বললেন না। তিনি শুধু দীপার কলকাতার জীবনযাপন সম্পর্কে জানতে চাইছিলেন। সেসব নিয়েই কথা হচ্ছিল। একসময় জলখাবারে কথা উঠতে এই মহিলা জিজ্ঞেস করলেন, তুমি মিষ্টি খাও তো? দীপা হাত নাড়ল। না মাসিমা, মিষ্টিতে আমার আপত্তি আছে। চা এলো, সঙ্গে বিস্কুট আর ডিমের অমলেট। ডিম দেখে দীপা মহিলার দিকে তাকালো একবার। প্রতুলবাবুর দাদার স্ত্রী ইনি। সঙ্গে সঙ্গে শ্রদ্ধা বাড়ল। 5টার কিছু বাদে অমল কুমার ফিরল। লম্বা, সুগঠিত, বুদ্ধিদীপ্ত চেহারা, চোখ দুটো আলাদা ধরনের, গভীর। মাসিমা জিজ্ঞেস করল, বলো তো এ কে? অমল কুমার ভাবতে চাইল, কিন্তু দীপা সুযোগ দিল না। আমি দীপা। আরে আপনি কখন এলেন? ও আজ সকালে এসে পুরনো হোস্টেলে উঠেছে। সে কি, মা তো আপনাকে এখানেই রাখতে চেয়েছিল। না থাক, এ নিয়ে জোর করিস না। তুই বরং ওকে একবার জীবনগতিবাবুর বাড়িতে নিয়ে যা। যে কাজের জন্য এসেছে সেটাই আগে করা দরকার। টিনের দরজা পেরিয়ে দীপা বলল, আপনি খেটে খুঁটে এলেন, জিরোবার সময় পেলেন না, খারাপ লাগছে খুব। না না, একদম খাটিনি। ময়নাগুড়িতে গিয়েছিলাম কাজের জন্য, কাজ হয়নি। আপনি ব্যবসা করেন? হ্যাঁ। জীবনগতি রায় মহাশয় অত্যন্ত সজ্জন লোক। দীপার এই ভাবনা প্রচুর প্রশংসা করলেন। খুব কম মানুষ পৃথিবীতে আছে যারা এমন কাজ করতে পারে। আগামীকাল তাকে 11টার সময় কোর্টে তার সঙ্গে দেখা করতে বললেন। দিন 4 মধ্যে যাতে সব হয়ে যায় তার চেষ্টা করবেন। সেখান থেকে বেরিয়ে দীপা বলল, একটা রিক্সা ডেকে দিবেন? আমাদের বাড়িতে যাবেন না আজ? সন্ধ্যা হয়ে গেছে, কাল না হয় যাওয়া যাবে। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি বৌঠান। শুনুন, আপনাকে একটা অনুরোধ করব। নিশ্চয়ই। আমায় দীপা বলে রাখবেন। অমল কুমার মুখ তুলে তাকালো, তারপর গম্ভীর গলায় বলল, আমি আজ পর্যন্ত আপনার বয়সী কোনো সদ্য পরিচিত মহিলাকে নাম ধরে ডাকিনি। ডাকতে আপত্তি আছে? না, তবে সেক্ষেত্রে আমাকে অমল বলে ডাকতে হবে। বেশ, তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম। আমি আমৃত্যু এর মর্যাদা রাখব। অমল কুমার হাত তুলে রিক্সা ডাকল।